ক্লাস 12 থার্ড সেমিস্টার, এদেরকে মানে তোদের জন্য তো আমি এবছরে এখন অবধি একটাও ট্যাক্সের ক্লাসই করিনি, এই প্রথম ট্যাক্সের ক্লাস ভিডিওর মাধ্যমে আনতে যাচ্ছি। তো সবার আগে একটু জেনে নিই যে সিলেবাসটা কি আছে। তা আমাদের এবারে সিলেবাসের ভেতরে আমরা যেটা পড়বো আর কি, মানে যে সিলেবাসের যে সমস্ত আইটেমগুলো পড়বো সেটা হচ্ছে কি, 1 নাম্বার হচ্ছে ক্যাপিটাল গেইনস পড়বো, আর একটা পড়বো হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই পড়বো। ব্যাপারটা হচ্ছে যে 5টা যে সোর্স, যে 5টা সোর্স থেকে টাকা পয়সা রোজগার হয়, সেই 5টা সোর্সের একটা সোর্স হচ্ছে ক্যাপিটাল গেইনস, আর একটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, মানে অন্যান্য উৎস থেকে আয়। মানে ওটা ছাড়া 4টে সোর্স কি কি আছে, স্যালারি, হাউস প্রপার্টি, বিজনেস প্রফিটস অ্যান্ড গেইনস, এটা তোরা কখনো করিসনি। ক্যাপিটাল গেইনস করিসনি মানে এই সেমিস্টারে মানে ক্লাস 11-12 কোনোদিনই করবি না, ক্যাপিটাল গেইনস। আর 4 নাম্বার হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। এই 5টা সোর্সের মাধ্যমে টোটাল ইনকাম হয়ে থাকে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্যাপিটাল গেইনস। ক্যাপিটাল গেইনসের বাংলা কথা কি? ক্যাপিটাল গেইনসের বাংলা কথা হচ্ছে মূলধনী লাভ। তাহলে মূলধনী লাভ বলতে আমরা কি বুঝি? মূলধনী লাভ বলতে আমরা বুঝি যে কোনো সম্পত্তি বিক্রি করে, কি বললাম, যে কোনো সম্পত্তি বিক্রি করে আমি যে লাভটা পেয়ে থাকি সেটাকেই বলা হয় হচ্ছে মূলধনী লাভ। ভারতের আয়কর আইনের 45-1 ধারা অনুসারে বলছে মূলধন জাতীয় সম্পত্তি হস্তান্তরের ফলে, হস্তান্তর মানে বিক্রয় করা, যে উদ্ভূত মূলধনী লাভটা হয় সেটাই হচ্ছে মূলধনী লাভ। এবার এই মূলধনী লাভকে না আমরা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, মানে শর্ট টার্ম এবং লং রান, এই শর্ট টার্ম এবং লং টার্ম এই দুটো ভাবেই ভাগ করতে পারি। মানে আমরা বলতে পারি যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। তো আমরা কি করে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা কি করে লং টার্ম ক্যাপিটাল গেইনকে ডিফাইন করব আমরা পরবর্তী সময়ে বুঝবো। এখানে মানে আগে যখন সিলেবাস বদল হয়নি তখনও যে স্ট্রাকচারে ক্যাপিটাল গেইনস পড়ানো হতো এখানেও সেই স্ট্রাকচারেই পড়ানো হবে। এখানে অঙ্কের জায়গা নেই, শুধুমাত্র থিওরিটিক্যাল ডিসকাশনটাই করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে এবার ঘটনা হচ্ছে কি, যে মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় লাভ এই দুটো কথা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার প্রশ্ন হচ্ছে কি, যে মূলধন জাতীয় প্রাপ্তি কি আর মূলধন জাতীয় লাভ কি? কোনো সম্পত্তি বিক্রি করে আমি যে আয়টা হাতে পাই সেটাকেই বলা হয় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এইবার সেই প্রাপ্তি থেকে জিনিসটাকে বিক্রি করবার জন্যে যে আনুষঙ্গিক ব্যয় থাকে সেই ব্যয়টা বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে সেটাকেই বলা হয় হচ্ছে মূলধনী লাভ। এইবার মূলধনী লাভ ব্যাপারটা হয়ে যাওয়ার পর এবার এখানে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কর ধার্যের ভিত্তি। মানে আমরা করটা যে ধার্য করব, কি করে ধার্য করব সেটা বলছে কি, যে সম্পত্তিটা একটা মূলধনী সম্পত্তি হতে হবে। পূর্ববর্তী বছরের সম্পত্তিটা কি হয়েছে, ট্রান্সফার হয়েছে, মানে হস্তান্তরিত হয়েছে, মানে সেল হয়েছে। তারপর কি আছে, তারপর হয়েছে যে হস্তান্তরটি পূর্ববর্তী বছরেই হতে হবে। হস্তান্তরটি পূর্ববর্তী বছরেই হতে হবে। তো এই মোটামুটি শর্ত যদি ফিল আপ করে তাহলে আমরা বলবো যে কর ধার্যের ভিত্তিটা ফুলফিল হয়েছে। এবার মূলধনী সম্পত্তির অর্থ, মানে মূলধনী সম্পত্তি বলতে আমরা কি বুঝি সেগুলোকে সম্বন্ধে আমাদের একটুখানি জানা দরকার। মূলধনী সম্পত্তি বলতে বোঝায় মজুদ, মানে স্টক ইন ট্রেড, অর্থাৎ ব্যবসায় যে মজুদ সম্পদ সেটাকে মূলধনী সম্পত্তি বলে গণ্য করা হয়। যে সকল সম্পত্তি অস্থাবর, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে সকল সম্পত্তি পরিবারের, অর্থাৎ পরিবারের সদস্যদের মালিকানায় রয়েছে সেগুলো কিন্তু মূলধনী সম্পত্তি বলে গণ্য হবে না। যেমন সোনা,
প্রত্নতাত্ত্বিক সংগ্রহ, চিত্র, তারপরে হচ্ছে ভাস্কর্য, এগুলো মূলধনী সম্পত্তি বলে গণ্য হবে না। আবার একই রকমভাবে গ্রামে অবস্থিত যদি কোনো জমি থাকে সেটাও মূলধনী সম্পত্তি বলে গণ্য হবে না। ঠিক আছে? তো এইবার এই জায়গাটা হয়ে যাওয়ার পর আমরা এবার একটুখানি জানবার চেষ্টা করব যে মূলধনী সম্পত্তি হচ্ছে দুটো ধরন, একটা হচ্ছে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। এবার প্রশ্ন হচ্ছে যে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি কাকে বলে? স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি বলছে যে সমস্ত মূলধনী সম্পত্তি হস্তান্তরের পূর্বে 36 মাস বা তার কম সময়ের জন্যে নির্ধারিত অধিকারে থাকে, তখন তাকে বলা হয় হচ্ছে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি। 36 মাস বা তার কম সময়। এর ব্যতিক্রম আছে, বলছে যে যদি 12 মাস বা তার কম সময়ও থাকে তাহলেও সেটা স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি বলে গণ্য করা হয়। কীরকম? ভারতের কোনো স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সাধারণ শেয়ার, ভারতের কোনো অনুমোদিত স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সিকিউরিটিজ এক্সেট্রা যদি থাকে তাহলে সেটা 12 মাস বা তার কম হলেও চলবে। আর দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলতে বোঝাচ্ছে যে 36 মাস বা তার বেশি হলে সেটা হয় হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। এরও ব্যতিক্রম আছে, 12 মাসের বা তার বেশি হলে সেক্ষেত্রে সেটাও দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে গণ্য হবে। আমরা পরবর্তী সময় কি করব, আমি তোদের গ্রুপে দাগিয়ে দেবো যে আপাতত এই মুহূর্তে আমি যতটুকু বোঝালাম তার উপর বেস করে কতটুকু পড়বি, তারপরে যখন এমসিকিউটা শুরু করব বইয়ের কোথায় কোন প্রান্তে কি আছে সেটা দিয়ে শুরু করব। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম।